নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা উপন্যাস মালতীদির গল্প। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। কাল মালতীদিকে দেখলাম। মার্কেট থেকে ফিরছিলাম। দুহাত ভর্তি নানা সাইজের প্যাকেট। একটা ট্যাক্সির আশায় তৃষিত হয়ে তাকিয়েছিলাম অসংখ্য যানবাহন সংকুল চৌরঙ্গীর গড়ের মাঠ বিস্তীর্ণ বিশাল রাস্তাটির দিকে। আপিস ছুটি হয়েছে। স্রোতের মতো মানুষের মিছিল দিক বিদিকে গাড়ি বোঝাই হয়ে চলেছে। একটি ট্যাক্সি খালি দেখা যাচ্ছে না। দাঁড়াতে দাঁড়াতে প্রায় পা ব্যথা হয়ে গেল। এমন সময় লিঞ্জে স্ট্রিটের মোড়ে তাকিয়ে দেখলাম মালতীদি। মুখে একটা অস্পষ্ট হাসি, চোখের দৃষ্টি ঝাপসা, যেন কোনো উদ্দেশ্য নেই। দুখানি ধূলিধূসরিত নগ্ন পায়ে আপন মনে হেঁটে চলেছেন। কতদিনের না আঁচড়ানো রুক্ষ চুল জটবহুল, তৈলহীন, জলহীন। তার উপর খানিক খানিক উঠে গিয়ে মাথার পিছন অংশ দেখা যাচ্ছে। ঘাড়ের কাছে যে চুল আগে ঘনতায় থোকা হয়ে মেঘের মতো কালো রং নিয়ে লুটিয়ে থাকত, সে চুল এখন দুগাছি শনের মতো বাতাসে উঠছে। সারা গায়ে একটা শতচ্ছিন্ন ফুটো ফাটা ধূসর রঙের জুট কম্বল জড়ানো। আমার সঙ্গে আমার বড়দির ছেলে সুবীর ছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই আমাকে দেখালো। মাসি, তোমার মালতীদি? আমি চকিত হয়ে তাকিয়ে বললাম, মালতীদি? কই রে? ওই দেখো কীরকম। তাই তো। মালতীদি আপন মনে হাসছিলেন মুখ টিপে টিপে। কি যেন বিড়বিড় করছিলেন ঠোঁট নেড়ে নেড়ে। মুখ তুলে আমাদের দিকে তাকিয়ে তিনিও থমকালেন। আমি স্তব্ধ হলাম। বিকেলের ধূসর আলো রঙিন ছায়া ফেলেছে রাস্তার উপর। উল্টো দিকে গড়ের মাঠের দিগন্তে অস্তমান সূর্যের রক্ত আভায় সারা চৌরঙ্গী উদ্ভাসিত। মালতীদির ফাঁকা হয়ে যাওয়া চুলে, মুখে, মাথায়ও তার স্পর্শ। মাঝে মাঝে গঙ্গার বুক থেকে উঠে আসছে হু হু হাওয়া। সেই হাওয়ায় খাড়া হয়ে উঠছিল পাতলা শনের দড়ির মতো চুলগুলো। আমি ভয় পেয়েছিলাম। চেহারার দিকে তাকিয়ে নিজেরই অজান্তে চট করে কখন জানি ফুটপাতে উঠে সরে দাঁড়িয়েছিলাম। মালতীদি দ্রুত পায়ে কাছে এসে থামলেন। হেসে বললেন, ঠিক চিনতে পেরেছি, তুমি আমাদের মনি না? মুখের ওপর তাড়াতাড়ি একটু আলগা হাসি ভাসিয়ে দিয়ে চমকানো গলায় বললাম, হ্যাঁ, আপনি তো। আমি শ্রীমতী মালতী দেবী চৌধুরানী। তৎক্ষণাৎ বুক টান করে সোজা হয়ে দাঁড়ালেন মালতীদি সম্রাজ্ঞীর ভঙ্গিতে। বুকের উপর থেকে ছেঁড়া কম্বলটা সরে গিয়ে একটা রুগ্ন দেহের আভাস সুস্পষ্ট হলো। মুখের ভাবটা রীতিমতো কঠিন করে বললেন, মিসেস নরনারায়ণ চৌধুরী, রানী অফ গোপালনগর। চোখ ফিরিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে রইলাম। সুবীর বলল, চলো। মালতীদি বললেন, একটা টাকা দিতে পারো? আমি তক্ষুনি ব্যাগ থেকে একটা টাকা বার করে দিলাম। মালতীদি সামনের দুটো ভাঙা দাঁতে বীভৎসভাবে হাসলেন। তার ছোট ছোট করমচার মতো চোখে সহসা 2 বিন্দু জল টলমল করে উঠল। মুখ তুলে আকাশের দিকে তাকালেন তিনি। আবার তখনই আমার দিকে তাকিয়ে বললেন, আমার মা সোহারাটা কিনা এখনো আসেনি, তাই ভারী অসুবিধেয় পড়ে গেছি। আমাদের হলো গিয়ে 12 লক্ষ টাকার এস্টেট। সে কি একটা যে সে কথা? আর তার প্রধান বউরানী হলাম আমি। বুঝতেই তো পারো সেই মাসোহারা, সে যে কত। আমি মাথা নেড়ে বললাম, তাই তো। সুবীর গোপনে আমার হাত টিপল।
মাসি চলো। বুঝলাম ও ভয় পেয়েছে। আমারও অবশ্যই মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবার মতো মনের জোর খুব বেশি ছিল না, তাই তাড়াতাড়ি নিঃশব্দে পা বাড়িয়েছিলাম। কিন্তু মালতীদি ছাড়লেন না। পিছে পিছে হাঁটতে হাঁটতে বললেন, আমাকে ওরা আটকে রেখেছে কি না তাই তো যত মুশকিল। আমি ক্ষীণ গলায় বললাম, কারা? কেন? এমন একটা কথা জানি না দেখে মালতীদি অবাক। আমার দাদারা। ওরা বলে কি জানো, স্বামীকে ছাড়ো নইলে মেরে ফেলবো। এই দেখো না, ধাক্কা দিয়ে ফেলে কেমন দাঁত ভেঙে দিয়েছে। সত্যি? তা নয় তো কি বাজে কথা বলছি? না না, তা বলেননি। আমার যে পিস্তুত বড় দাদা, সেই চিদানন্দ দত্ত কাব্যনিধি, জানো তো তাকে? নাম শুনেছ তো? অত বিদ্বান, বুদ্ধিমান আর দিগ্গজ পণ্ডিত। বলে কি ও আবার একটা স্বামী, ও একটা শুয়োর। লজ্জায় দুঃখে মালতীদি যেন অভিভূত হলেন, আর আমি ভয়ে অভিভূত হয়ে বললাম, চিদানন্দ দত্ত মারা গেছেন না? আহা, মারা তো গেছেন, তাতে কি হয়েছে? ওর দেহটাই নষ্ট হয়েছে, আত্মাটা তো আর যায়নি। আত্মার তো বিনাশ নেই, কেবল পুরনো খোলস ছেড়ে নতুন শরীর ধারণ করা, ঠিক যেন গাছের বাকল। কিন্তু জানিস ও লোকটা কেন এখনো কোনো নতুন দেহে ঢুকতে পারছে না? আমি ঢোক গিলে বললাম, না। আমাকে যন্ত্রণা দেবার জন্য, শুধু আমাকে জ্বালাবার জন্যই ও এখনো জন্মাতে পারছে না। তা নইলে পরিবারে তো এরই মধ্যে কম বাচ্চা হলো না, এলে আসতে পারতো না? সুবীর আস্তে আমার কাঁধের উপর হাত ছোঁয়ালো। মাসি চলো। যাব কি? মালতীদি যে ছাড়েন না। আমার শাড়ির পিছন দিককার লম্ববান আঁচলটি টেনে ধরে বললেন, জানিস তো, ভূমি, জল, তেজ, বায়ু আর আকাশ, এই পাঁচটি হলো মহাভূত। আর এদের মধ্যে শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই পাঁচ হলো পৃথিবীর গুণ। শব্দ, স্পর্শ আর রূপ এরা তেজের গুণ, শব্দ আর স্পর্শ বায়ুর গুণ, আর একমাত্র শব্দই হলো আকাশের গুণ। আর এই পাঁচ গুণ এভাবেই পাঁচ ভূতে মিলে 25 সংখ্যা হয়। অনির্দেশ্যভাবে সামনের দিকে হাঁটতে হাঁটতে কাতরভাবে বললাম, আমার একটু কাজ আছে মালতীদি। মালতীদি বললেন, পাপ চিন্তা, পাপ কথা আর পাপীর আচরণ, এই সব অধর্ম যদি মানুষের বুকের ভেতর প্রবেশ করে, তাহলে তার সদ্গুণ সব বিনষ্ট হবেই হবে। এই যে লোকটা এত লেখাপড়া শিখলো, এত সৎভাবে জীবনযাপন করলো, তুই বল তার লাভটা হলো কি? আমি তো বলেছি, ওই চিদানন্দ দত্ত মশাইকে আর কোনোদিন মনুষ্য দেহ নিয়ে জন্মাতে হবে না পৃথিবীতে। ওর জন্ম তির্যকজনিতে হবে। কর্মফল বলে একটা জিনিস আছে, মানিস তো? এই তো সেদিন আমি আমাদের পুরনো বালিগঞ্জের বাড়িটাতে যাচ্ছিলাম, হঠাৎ বাতাস ছুটিয়ে আমাকে উল্টে ফেলে দিল। আমার যে স্বামীর সঙ্গে একটা মিল হয়, সেটা ও মোটে চায় না। আমি বললাম, ভারী তো, কিন্তু আমি এখন যাই। ও যাবি? কিন্তু বড় দরকারি কথা ছিল যে একটা। সে না হয় আর একদিন হবে। আর একদিন? খুব চিন্তা করতে লাগলেন মালতীদি। দুই চোখ ছোট করে বাঁ হাতের নখের সঙ্গে ডান হাতের নখ ঘষতে ঘষতে আনমনা হয়ে ক্রমাগত বলতে লাগলেন, আরেকদিন, আরেকদিন। তারপর হঠাৎ দুই চোখ তাঁর চকচকে হয়ে উঠল। সামনে তাকিয়ে কি যেন দেখতে পেলেন তিনি। আমাকে সম্পূর্ণ ভুলে ছুটে গেলেন সেখানে। আমি তাকিয়ে দেখলাম দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে আইসক্রিম চুষতে চুষতে কাঠি দুটো ফেলে দিল রাস্তায়।
এই মালতীদিকে আমি প্রথম দেখেছিলাম ঢাকায়, আমার বন্ধু মঞ্জুশ্রীর বাড়িতে, তার আত্মীয় হিসেবে। রমনার একখানা ছোট্ট দোতলা বাড়ির ছাদ, যে ছাদের অর্ধেক জুড়ে একটি মস্ত লিচু গাছ আর আম গাছ একসঙ্গে বুনট হয়ে মস্ত ছায়া বিছিয়ে রেখেছে নকশি কাটা শীতলপাটির মতো। সেই ছায়ার তলে স্নান করে চুল মেলে দিয়ে তন্নি গৌরাঙ্গী এই মালতী রায় বসে বসে একখানা কবিতার বই পড়ছিলেন। মঞ্জুশ্রী আলাপ করাতে নিয়ে এলো। তখন সবে বিলেত থেকে ফিরেছেন। চোখে মুখে সারা চেহারায় সাগর পাড়ের লালচে আভা তার সমস্ত উচ্ছলতা নিয়ে ছড়িয়ে আছে। আমাকে দেখে বইয়ের ভাঁজে আঙুল রেখে হাসলেন। এসো। মঞ্জুর কাছে এত শুনেছি যে নির্ভুলভাবেই বলে দিতে পারি তুমি মণিমালা, এই শহরের বিখ্যাত গাইয়ে। বলো ঠিক কিনা? ছোট আর ভাষা চোখে হাসির আলো উপচে পড়ল। ভয়ানক ভালো লাগলো। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। বয়সের ব্যবধান আমাদের কম নয়। আমি 18, মালতীদি 28, 10 বছরের ছোট বড়। কিন্তু মুহূর্তেই সেই ব্যবধান ডিঙিয়ে বন্ধু হয়ে উঠলাম। মালতীদি বললেন, বসো। ব্যস্ত হয়ে মঞ্জুও বলল, বসবে কি? বাহ, যাব না। কোথায়? বিধবা আশ্রমে এক্সিবিশন হচ্ছে না? ও, নরম করে হাসলেন মালতীদি। সে বিকেলে যাওয়া যাবে ক্ষণ, কি বলো? তিনি আমার দিকে তাকালেন। বিকেলে? আশ্চর্য, বিকেলে তোমার চায়ের নেমন্তন্ন না? মঞ্জু ভুরু কোঁচকাল। তাছাড়া অত দূর থেকে মনেই আবার আসতে পারবে নাকি? কত দূর? সে অনেক, তুমি বুঝবে না। ঢাকা শহরের মানচিত্র তোমার দখলে নেই। চলো চলো। আমি উঠছিলাম, কিন্তু মালতীদি আঁচল টেনে বসিয়ে দিলেন। এক্সিবিশন আজ না হয় কালই দেখা যাবে, কিন্তু এমন সুন্দর সকাল তুমি আর কোনো দিন পাবে না। আকাশ দেখেছ কি নীল, বাতাস কি সুন্দর ঠান্ডা। মঞ্জু রাগ করে বলল, যা খুশি তাই করো, আমি কিছু জানি নে। আর কিছু না জানো? মালতীদি হাসলেন। চা করতে তো জানো খুব ভালো। লক্ষ্মীটি, দয়া করে তার একটা ব্যবস্থা করে দাও। 1 কাপ নয়, 1 পট। স্টোভ জ্বালিয়ে তৈরি করল মঞ্জু। সঙ্গে ঢাকাই বাখরখানি আর কালাচাঁদের প্রাণহরা সন্দেশ। গল্প করতে করতে ছাদের সেই টি পার্টিটুকু স্মরণীয় হয়ে রইল। তারপর সেই বন্ধুতাই নিবিড় হয়ে উঠেছিল দিনে দিনে, আর সেই সব দিনের ভালো লাগারও কোনো তুলনা ছিল না। সবাই ঠাট্টা করেছে, গুরুজনের কাছে বকুনি খেয়েছি এই অদ্ভুত সাম্যহীন বন্ধুতার জন্য। কিন্তু তাতে কি? বিলেতে মালতীদি পিএইচডি হতে গিয়েছিলেন। ছাত্রজীবনের কাহিনী তার অতি উজ্জ্বল। কুমিল্লা কি নোয়াখালীর কোনো এক গ্রামের নেহাত সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে তিনি। তাঁদের বাড়ির পুরুষেরাই কখনো বিশ্ববিদ্যালয় চোখে দেখেছে কিনা সন্দেহ। সেই বাড়ি থেকে এই প্রথমে বাপ বৃত্তি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন শখ করে, যেমন শিশু বড় হতে থাকলেই 5 জন বাপ মা দিয়ে থাকেন। কিন্তু মালতীদি আর 5 জনকে ছাড়িয়ে সব পরীক্ষায় পুরো নম্বর রেখে বৃত্তি পেলেন সেখান থেকে। স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী, মা বাপ সবাই খুশি হয়েছিলেন সেই সাফল্যে। কিন্তু সেই খুশি এতটা নয় যাতে মালতীর বাবা মালতীকে আরও পড়াবেন ভাবতে পারেন। কিন্তু বৃত্তিটাই সেই সুবিধে ডেকে আনলো। টাকা পাচ্ছে, তখন সবাই বলল পড়ুক। কিন্তু কোথায় পড়বে সেটাই হলো সমস্যা। সেই গ্রামে ছেলেদেরই হাই স্কুল নেই। তারা 3 মাইল হেঁটে তবে গঞ্জের স্কুলে গিয়ে পড়ে। আর কজনই বা পড়ে? তার মধ্যে একটা মেয়েদের হাই স্কুল তো স্বপ্ন। 14 মাইল দূরে শহরে অবশ্যই একটা আছে। ওখানকার ইংরেজি শিক্ষিত চাকরিরা অনেক ধরাপড়া করে বছর কয়েক যাবৎ চালু করেছেন স্কুলটি।
সংলগ্ন আটচালা বোর্ডিংও আছে একটি। ব্যবস্থা ভালো, শিক্ষকরা ভালো, 2-1 ছাত্রী ভালোও করেছে 2-1 বছর। শেষ পর্যন্ত কি ভেবে মালতীকে তিনি সেখানেই নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিলেন। তাতে তার মা অর্থাৎ মালতীর ঠাকুমা অনর্থ করলেন অনেক, কিন্তু মালতীর বাবা মেয়ের অশ্রুপাতের কাছে মার অশ্রুপাতটাকে ততটা গণ্য করতে পারলেন না। এককালে তার নিজেরও বড় স্বাদ ছিল লেখাপড়া করবার। মেয়ে তার ঘুমিয়ে পড়া স্বাদটাকেই বোধহয় নাড়া দিয়ে জাগিয়ে দিয়েছিল। তাই মনের মধ্যে এই বিরোধিতার জোরটুকু সংগ্রহ করতে পারলেন তিনি। সেখানে গিয়েও কিন্তু মেয়ে দ্বিতীয় হলো না কোনো দিন। ফলত আর একটা বৃত্তিও জুটে গেল ম্যাট্রিক পরীক্ষার পরে। এবার বাবা থমকালেন। ততদিনে 10 বছরের ছোট্ট মালতী 15 পুরে 16তে পা রেখে দাঁড়িয়েছে। তাকালেন তিনি মেয়ের দিকে, আর তাকিয়েই অনুভব করলেন যে সন্তানকে বুকের নিবিড়ে জড়িয়ে তিনি এতদিন শুধু ভালোবাসার আবেগেই ভরে উঠেছেন, সেই সন্তান এখন শুধু স্নেহের যোগ্যই নেই, শ্রদ্ধার যোগ্যও হয়েছে। মেয়েকে মনে মনে সমীহ করলেন তিনি। তারপর ভাববার জন্য মাত্র একটা নির্ঘুম রাত। কলেজে ভর্তি করতে আর এক পলক চিন্তা করলেন না। আইএ আর আইএর পর বিএ ওখানেই পড়া গেল। আর বিয়ের পর যখন আর বিয়ের কথা কেউ তুলল না, যেন স্বতঃসিদ্ধভাবেই মালতীদি কলকাতা চলে এলেন এমএ পড়তে, এবং শেষ পর্যন্ত ঘটি বাটি বন্ধক দিয়ে বাপ তাকে বিলেত পর্যন্ত পাঠালেন। এর পেছনে তার অনেক আশা ছিল বৈকি। আশার চেয়ে ভরসা ছিল বেশি। যে মেয়ে এত নিষ্ঠার সঙ্গে তরতরিয়ে পরীক্ষার শক্ত সোজা সব কটা সিঁড়ি এমন করে ডিঙিয়ে এত দূরে এসে পৌঁছল, তাকে আর অল্প একটুর জন্য অসম্পূর্ণ রাখার দরকার কি? কিন্তু বিদেশে গিয়ে মালতীদি তার বাপের ঘটিবাটি বন্ধক দেওয়ার টাকায় যে শুধু বিদ্যাই অর্জন করে এলেন তা নয়, দুহাতে দুগাছা সরু শাঁখাও পড়ে এলেন। বিলেতে শাঁখা? অবাক কাণ্ড! আমি মুখের দিকে তাকালাম। মালতীদি হাসলেন। আর বলো কেন, ওর পাগলামির অন্ত দেখিনি। কার? আমার চোখ জিজ্ঞাসায় বড় হলো। সে আমার এক বন্ধুর। মালতীদি হাত বাড়িয়ে লিচু গাছের পাতা ছিঁড়লেন। কি না করলো এই একজোড়া শাঁখার জন্য? পাগল পাগল। এর দাম কত জানো? আমার অল্প বয়সী মন কৌতূহলে ভরে উঠল। শাঁখার দাম শুনতে আমার ঔৎসুক্য নেই। জিজ্ঞেস করলাম, কে সেই বন্ধু? কেন, হিংসে হচ্ছে নাকি? মালতীদির মুখের হাসিটি তেমনি অমলিন। বললাম, হচ্ছেই তো। মালতীদি বললেন, ভয় নেই, তার সাধ্য নেই তোমার প্রতিদ্বন্দ্বী হয়। সে মেয়ে নয়। এবার আমি হাসলাম। আহা, মেয়ে না হলে বুঝি আর মেয়ের প্রতিদ্বন্দ্বী হতে পারে না? আমার প্রতিদ্বন্দ্বী আসলে তিনি, যিনি আপনার জন্যে কত কাণ্ড করে কত দাম দিয়ে এই শাঁখা জোড়া সংগ্রহ করেছিলেন, ভালোবেসে হাতে পরিয়ে দিয়েছিলেন। ভালোবেসে? মালতীদি হাসতে গিয়েও কেমন আনমনা হয়ে গেলেন। তার মন আর চোখ দুই আকাশে নিবদ্ধ হলো। মন খারাপ হলে এই তার বিশেষ ভঙ্গি। সেদিন ওই পর্যন্তই। পরে টুকরো টুকরোভাবে যা শুনেছিলাম তা এই: মালতীদি এর সঙ্গেই বিলেতে যাবার সময় এক জাহাজে ভেসেছিলেন। সৌন্দর্যে অদ্বিতীয় এই মানুষ, গুণে যোগ্যতায় বন্ধুতায় অতুল্য। অন্তত মালতীদির তাই মনে হয়েছিল। আসলে মালতীদি পড়াশোনা নিয়ে ছাত্রকালটা এতই ব্যস্ত ছিলেন যে এই মুগ্ধ হবার দৃষ্টিটা এতকাল অন্ধ ছিল তার। তা নইলে এই মানুষটির সঙ্গে এই জাহাজের সহযাত্রী হয়েই যে প্রথম আলাপ হলো তা নয়, আরও অনেকবার অনেক জায়গাতেই দেখেছেন। কলকাতার রীতিমতো একজন বিশিষ্ট নাগরিক ইনি। এর রূপ এবং বিত্ত দুয়েরই খ্যাতি তখন বাংলাদেশের অনেক জায়গায় ছড়ানো।
পাঠ্যপুস্তকের তলায় চাপা পড়া মন নিয়ে মালতীদি তখন লক্ষ্য করতে পারেননি। কিন্তু জাহাজে সে ভার ছিল না, মন ফাঁকা ছিল। ফার্স্ট হবার জন্য গোগ্রাসে পেপার তৈরি করবার দায়িত্ব না থাকায় অবকাশ ছিল প্রচুর। মোটা মোটা বই হাতে নিয়ে চোখ অন্যদিকে পাঠিয়ে নানা কথা ভাববার কিংবা না ভাববার স্বাধীনতা ছিল। অতএব মালতীদি এতদিনে মন আর চোখ একত্র করে তাকাতে পারলেন এই অনন্ত পৃথিবীর দিকে। বুঝতে পারলেন এখানে ফুল ফোটে, বাতাস ছোটে, চাঁদের আলোয় মোহময় হয়ে ওঠে রাতগুলো, অন্ধকারে তারার চুমকি আকাশকে সাজায়, দিনের প্রখর রোদে হৃদয় ধুধু করে, মেঘলা দিনে মন মানে না। রমেশ সেন যাচ্ছে ব্যারিস্টারি পড়তে, আর মালতীদি পিএইচডি। এতকাল পরে হঠাৎ রমেনের ব্যারিস্টারি পড়ার শখ হলো কেন, সেটা অবশ্যই জিজ্ঞাসা করা যেত। কেননা বিএ পাশ করার পরে তার যতগুলো বছর কেটে গেছে মাঝখানে, তার সংখ্যা নেহাত কম নয়। আর লন্ডন শহরও তার অপরিচিত নয়। এই নিয়ে তৃতীয়বার। মালতীদি সাদাসিধে মানুষ, অত প্রশ্ন মনে এলো না তার। আলাপ করে খুশি হলেন, যত্নে কৃতজ্ঞ হলেন। সঙ্গটা বইয়ের চেয়েও উপভোগ্য মনে হলো। তার হৃদয়ের বন্ধ দরজায় আস্তে আস্তে করাঘাত করলেন ইনি। বসন্তের হাওয়ায় দুলে উঠল ভেতরকার এতদিনের গুমট আবহাওয়া। জাহাজে শুধু নয়, লন্ডন শহরে নেমেও কিন্তু রমেন গুডবাই বলে বিদায় নিল না পথের অন্যান্য সঙ্গীর মতো। মালতীদিকে ট্যাক্সি করে পৌঁছিয়ে দিল তার নির্দিষ্ট বাসস্থানে। খানিকক্ষণ সঙ্গদান করে ভেঙে দিল তার নতুন দেশে নতুন আসার সংকোচ। তারপরের দিনও এলো, তারপরের দিনও। তারপর এবেলা ওবেলা এসে সব রকমের সহায়তা করতে লাগলো, যখন যা প্রয়োজন। শহরের অলিগলি চিনিয়ে দিল 7 দিনে। আদপে কায়দায় ব্যবহারে 1 মাসে এদেশের স্থায়ী বাসিন্দা হবার মতো যোগ্য করে তুলল। বেড়ালো পার্কে, খেলো রেস্তোরাঁয়, রাত্রিটুকু বিচ্ছিন্ন হবার আগে তাকালো চোখে চোখে। তারপর একদিন মালতীদি সচেতন হয়ে উপলব্ধি করলেন রমেনকে তিনি ভালোবেসেছেন। ছোটোখাটো নিতান্ত অসহায় গোছের মানুষ মালতীদি। বয়স তার 24 হলে হবে কি, 14 বছরের মেয়ের মতো সরল, সহজ, নিষ্পাপ মন। গায়ের রং হলদে, চীনেদের মতো। মুখ চোখ চোখা নয়, কিন্তু লাবণ্যে ঢলঢল। করমচা ছাঁদের ছোট ছোট 2টি চোখ, ভাবে ভাষায় সমৃদ্ধ। হাতের গড়ন গোল, পায়ের পাতা পদ্মের মতো কোমল আর সুন্দর। কালো রেশমের মতো নরম চুল পিঠ ছাওয়া নয়, কাঁধের উপর ঘন থোকায় আঙুর গুচ্ছের মতো অবলুণ্ঠিত। রমেন মৃদু হেসে বলল, এতদিনে তবে দয়া হলো তোমার। মালতীদি চুপ করে রইলেন। তাহলে আমার স্বপ্ন সার্থক হলো মালতী। কি হবে? হঠাৎ যেন ভয় পেয়ে বলে উঠলেন মালতীদি। রমেন তার নাক টিপে দিল। বয়স তোমার কত খুকি? তারপর চলল বাড়ি খোঁজার পালা। মালতীদির ইচ্ছে ছিল না। শুধু যে ছিল না তা নয়, তিনি জেদও করেছিলেন এক বাড়িতে না থাকার জন্য। করমচা চোখে বাঁকা তাকিয়ে প্রথম দিন অবাক হয়ে বলেছিলেন, বাড়ি? বাড়ি কেন? বাড়ি নয়, ঘর। পাখিদের দেখো না সময় হলে কেমন ঘর বাঁধে? না। কি না? এই বেশ আছি। বেশ আছো? না না, ওসবে দরকার নেই। কি নিষ্ঠুর তুমি! এরপরে গাঢ় গলায় বলেছিল রমেন। চুপ করে থেকে মালতীদি লাল হয়ে বলেছিলেন, তুমি তো জানো একসঙ্গে থাকতে হলে তার একটা সামাজিক দায়িত্ব আছে। বিলেতে এসেও সমাজ পাতাবে? চিরদিনই কি বিলেতে থাকবো? দেশে যাব না? বম্বেতে নেমেই 1 পাতা সিঁদুর কিনে দেব, সারা কপালে
সতী নারীর পতি একমাত্র গতি, চিহ্ন লেপে বাড়ি গিয়ে ওঠো। বম্বেতে কেন? সেটা তো এখানে এক বাড়িতে থাকার আগেই হতে পারে। কেন? আইনের ফাঁদে না জড়ালে পালিয়ে যাব বলে ভয় করছে তোমার? তা কেন? তবে তবে আবার কি? একসঙ্গে থাকবো অথচ এদিকে। এ কথা শুনে রাগ করল রমেন। আর কিছু না বলে হনহন করে চলে গেল ভারী মুখে। আর মালতীদি উদ্ভ্রান্তের মতো ছুটলেন পেছনে। রমেন রাগ করলে কি তিনি থাকতে পারেন? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। একদিন কথা বন্ধ রেখে মিলন হবার পরে অস্থির আবেগে বলেছিল রমেন। এই আমার একমাত্র মন্ত্র, এছাড়া আর কিছু নয়। তার জোরেই যদি তুমি আমাকে বেঁধে না রাখতে পারো, তবে কি রাখবে সাক্ষী সাবুদের জোরে? তা তো ঠিকই, যুক্তিতে কে পারবে রমেনের কাছে। তবু কেন যে মালতীদির মন কিন্তু কিন্তু করে কে জানে। চুপচাপ জানলা দিয়ে তাকিয়ে থাকেন বাইরের লতাটার দিকে, জবাব দিতে পারেন না। রমেন আবার ভার হয়ে ওঠে, থমথম করে, বলে, আসল কথা, আমার প্রেমে তোমার আস্থা নেই। তুমি আমাকে চাও না, চাও কতগুলো অনুষ্ঠানের আবর্জনা। ওসব আমি বিশ্বাস করি না। না না, বিশ্বাস অবিশ্বাসের তো কথা নয়। তবে তবে যে কি সে কথা বুঝিয়ে বলতে পারেন না মালতীদি। মালতীদির বিপন্ন মুখের দিকে স্থির চোখে তাকিয়ে থেকে রমেন জোর গলায় বলে ওঠে, তবে আর কিছু নয় মালতী, বহুকালের বহু পুরুষের অশিক্ষার কুসংস্কার সব। কুসংস্কার? তাছাড়া একে আর কি বলে আমি তা জানি নে। কিন্তু অসহিষ্ণু হয়ে ওঠে রমেন। কিন্তু 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 উহ, এত লেখাপড়া শিখে তোমার কি লাভ হলো? লেখাপড়া শিখলেই কি পূর্বপুরুষের সব নিয়ম মুছে ফেলা যায়? যদি নাই যায় তবে এ প্রহসন থাক, আমাকে বিদায় দাও। রমেনের আশ্চর্য সুন্দর চোখ বেদনায় গভীর হয়ে ওঠে। বিদায় দেবে? রমেনকে? মালতী? পায়রার মতো কেঁপে উঠল বুক। তার চেয়ে দেহ থেকে তার প্রাণ চলে যাক না, পৃথিবী থেকে আলো মুছে যাক না। বিশ্ব সংসারে মালতীর এমন আর কি আছে যার জন্য সে রমেনকে ছাড়তে পারে? তাছাড়া রমেন তো ঠিকই বলেছে। তার শিক্ষিত মনও সায় দিল রমেনের যুক্তিতে। সত্যি তো, দুজন যে দুজনকে ভালোবাসছি এটাই তো সবচেয়ে বড় কথা, বড় সম্পদ। সেখানে প্রহরী বসিয়ে লাভ কি? ভালোবাসা যদি কোনো দিন ফুরিয়ে যায় হৃদয় থেকে, সামাজিক বন্ধনে কি তা আবার জোড়া লাগিয়ে দিতে পারবে? না তারা নিজেরাই সে জোড়াতালি দেওয়া জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে সংসারে? তবে আর কিসের সংকোচ? সারা রাত ভেবে ভেবে আরও কথা মনে হলো মালতীদির। বিয়ে করব দুজনে, মিলন হবে দুজনের। মাথার উপর ঈশ্বর আছেন, বুকের মধ্যে আত্মা আছে, মনের মধ্যে আছে বিবেক। এই তো সবচেয়ে বড় কথা, বড় সাক্ষী। অতএব অতএব কোনো এক মধ্যবিত্ত পাড়ায় ছোট একটি ঘরে এসে উঠল তারা। খোলা জানলায় বাগান ঝুলালো, ভেতরে দুই দেয়ালে দুই খাট পেতে বিছানা করল। কোণের দিকে পর্দা টাঙিয়ে সংসারের খুঁটিনাটি, জ্যাম, জেলি, রুটি, মাখন, আপেল, আঙুর। খড়কুটোর মিষ্টি সংসার, পাখির নীড়, মাঝখানে কার্পেটের উপর গোল টেবিলে বইপত্রের স্তূপ। দুজনেই ছাত্র, দুজনেরই তো পড়াশোনা আছে। উদ্দাম বসন্ত নামল জীবনে। রঙে রঙে ছেয়ে গেল লন্ডন শহরের আকাশ বাতাস, প্রতিটি ধূলিকণাও সোনা হয়ে বিছিয়ে রইল পায়ের তলায়। দিনগুলো যেন পাখির পালক, হালকা হাওয়ায় ভেসে ভেসে যায়। সময়গুলো উড়াল দিয়ে কাটে। স্টোভে করে হাত পুড়িয়ে দুজনে মিলে রান্না, আধা সেদ্ধ ভাত চিবিয়ে স্বর্গসুখের অনুভূতি, একসঙ্গে থাকতে পারার পরিপূর্ণতা, সমস্তটা মিলিয়ে ভরপুর হয়ে রইল হৃদয়। বান ডাকা সুখের জোয়ার। কোনো এক রাত্রিতে রমেন বলল, খাট দুটো জুড়ে নাও না।
চোখের জড়ানো ঘুম চকিত হলো মালতীর। চট করে এপাশে ফিরে বলল, কেন, স্বামী স্ত্রী কখনো আলাদা ঘুমোয়? স্বামী স্ত্রী? সন্দেহ আছে নাকি? সন্দেহ? নতুন একটা দিক মুহূর্তে উন্মোচিত হয়ে উঠল মালতীর কাছে। এ কথা তো সে ভাবেনি। স্বামী স্ত্রী? রমেন স্বামী, সে স্ত্রী? তাই তো, তারা তো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীরাই তো শুধু এভাবে থাকে। মালতী নিজেও তো এ সম্বন্ধটাই পাতাতে উৎসুক হয়েছিল একসঙ্গে থাকার আগে। তবু যেন কি ভাবতে থাকে সে অন্ধকারে তাকিয়ে, কোথায় যেন খটকা লাগে তার মেয়ে মনের চিরন্তন সংস্কারে। বিয়ের অনুষ্ঠান ছাড়া এত দূর এগিয়েও এই চৌকাটটুকু সে ডিঙোতে পারে না। কে যেন তাকে সব কিছুর শেষে এই রাত্রিরে বিছানার চারপাশে গণ্ডি এঁকে রেখে দেয়। রমেন বলল, জবাব দিলে না? ভয়ে ভয়ে মালতী বলে, কিসের জবাব? যা বললুম। কি বাজে! ভুরু কুঁচকে আবার ফিরে চোখ বোঝে মালতী। বাজে বুঝি? মালতী চুপ। কিন্তু দিন দুই পরে তার নিজেরই মনে দুর্বলতা আসে। বুঝে থাকতে থাকতে ব্যথা হয়ে যায় চোখ, ঘুম আসে না। একবার পাশ ফিরে, একবার জল খায়, একবার তাকায় রমেনের খাটের দিকে। তারপর আস্তে কাঁপা কাঁপা গলায় ডাকে, রমেন। ঘুমুলে? না। কেন? ভাবছি। কি ভাবছ? এবারই ছাড়ব। কেন? এর চেয়ে ভালো বাড়ির খোঁজ পেয়েছ নাকি? না। তবে? তোমার সঙ্গে থাকব না। কি? ধক করে ওঠে মালতীর বুকটা। অনন্ত রাত্রিরে এখানে থাকা আমার পক্ষে অসম্ভব। কেন? তুমি দেবী হতে পারো, কিন্তু আমি মানুষ। এক মুহূর্তের অখণ্ড নিস্তব্ধতা। মালতীর যেন নিঃশ্বাস নিতেও ভয় হয়। মুখে মুখে উচ্চারণ করে, আমিও তো মানুষ। কিন্তু আমার রক্ত আছে, মাংস আছে, বৃত্তি প্রবৃত্তি সব আছে। আমার দেহ তোমার মতো পাথরের তৈরি নয়। কোনো মানুষই কি পাথর দিয়ে তৈরি? আর কেউ কিনা জানি না। রমেন নিঃশ্বাস ফেলল। তোমাকে তো তাই মনে হয়। আবার কয়েকটি দণ্ডপল ডুব দিল সমুদ্রের গভীর তলায়। পৃথিবীর নাড়ি যেন থেমে রইল কয়েক পলকের জন্য। তারপর মালতী রুদ্ধশ্বাসে ফিসফিস করল, আমি যাই হই না কেন, তুমি তোমার মতো ব্যবহার করলেই পারো। একটু চুপ করে থেকে রমেন বলল, মানুষের মধ্যে যে জন্তুও বাস করে তা কি তুমি জানো? জানি। তবে? মানুষের মধ্যে জন্তু থাকে বলে মানুষ তো আর জন্তু নয়। মানে? মানে? ইতস্তত করল মালতী। জন্তুর যেমন বিশেষ স্ত্রী পুরুষের মিলনই একমাত্র নয়, শরীর ছাড়া যেমন মন নেই, বিশেষ মানুষকে বিশেষভাবে গ্রহণ করবার অনুষ্ঠান নেই। আবার সেই সংস্কার। মাথা ঝাঁকিয়ে উঠল রমেন। বুঝেছি, দোহাই তোমার, এই রাত করে পাদ্রী সাহেবের মতো সারমন দিও না। আমি ঠিক কাল চলে যাব। দয়া করে এই রাতটুকু ঘুমোতে দাও। এতক্ষণ যখন ঘুমোওনি, তখন আর একটু জেগে আর একটা কথা শোনো। এখানে এসে বলো। কেন? এখান থেকে বললে কি শুনতে পাবে না? না। তাহলে থাক। মালতী পাশ ফেরে। হঠাৎ ছটফটিয়ে উঠে বসে রমেন। মুহূর্তে মালতীর বিছানার কাছে এসে দাঁড়ায়। দস্যুর মতো নিচু হয়ে দুই বলিষ্ঠ হাতে পাঁজা কোলা করে তাকে নিজের বিছানায় নিয়ে আসতে আসতে বলে, ইস, একটুকু তো একটা চড়ুই, তার বিক্রম কত দেখো না। চুমু খেয়ে বলে, ভেবে দেখেছি ভাগ্যের কাছে হাত পেতে বসে থাকাটা নেহাত কাপুরুষের লক্ষণ। পুরুষকারই হচ্ছে আসল ধর্ম। মালতী একেবারে স্থির। রমেন বলেছিল তার জীবনে এই মালতী দিয়েই প্রথম মেয়ে যাকে তার জোর করতে হলো।
যার জন্যে সাধনা করতে হলো, অপেক্ষা করতে হলো, বোকার মতো জিতেন্দ্রিয় হয়ে নষ্ট করতে হলো অনেকগুলো সময়। রমেন এও বলেছিল, এই একমুঠো মানুষটার কাছেই জীবনে মাত্র একবার ঈষৎ পরাজিত বোধ করেছিল সে। তার অভ্যাস বিরুদ্ধভাবে নৈতিক শুদ্ধতার এই যে গতানুগতিক কতকগুলো ইডিওটিক ব্যবহার সে করেছে কয়েকটা মাস, প্রকৃতপক্ষে সেইটাই তার চরম অধঃপতন। তা নইলে আর কোনো মেয়ের সঙ্গে একবারের বেশি চোখে চোখ ফেলতে হয়নি তার, একবারের বেশি ঘাড় ফেরাতে হয়নি, একবারের বেশি আরও যে কী করতে হয়নি তার তালিকা জানে মালতী। মালতী দেখেছে রমেনকে নিয়ে মেয়েদের কাড়াকাড়ি, মারামারি, মান অভিমান, হ্যাংলামি। দেখেছে সভ্যতা, সম্ভ্রম বিসর্জন দিয়ে পেছনে ছোটা। কলকাতাতেও দেখেছে, বিলেতেও দেখেছে। ওর দেবদুর্লভ চেহারাই ওর কাল। ওর বাপের কুবেরের ধনও হয়তো বা এর সঙ্গে যুক্ত। রমেন যে কি অসম্ভব সুন্দর, মালতীদি তা ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারেন না। কি যে আশ্চর্য তার কাজল ডোবানো লম্বা চোখ, চোখের পল্লব, ভুরু, বাঁশির মতো নাক, বাদাম ছাঁদের মুখ, বাঁকা ধনু ঠোঁট, নীলচে শিরা, দুধ গোলাপ রং, সুঠাম শরীরের ঋজু ভঙ্গি। পুরাকালের অর্জুনই বোধহয় একালের রমেন হয়ে জন্মেছে। আর উলুপি, দ্রৌপদী, চিত্রাঙ্গদা, সুভদ্রারাও সঙ্গে সঙ্গে জন্মান্তর নিয়ে রানী, বাণী, শ্যামলী, সুধীরা হয়ে তৎক্ষণাৎ পতঙ্গের মতো ঝাঁপ দিচ্ছে সেই আগুনে। নইলে এত প্রেম সে পেল কি করে? আর শেষ পর্যন্ত মালতীদি। না, তা নিয়ে কোনো আফসোস নেই মালতীদির, কোনো অনুতাপ নেই। নিজেকে দিতে পেরেই তিনি সুখী হয়েছিলেন। নিঃশেষে দেবার আনন্দেই কানায় কানায় ভরে উঠেছিলেন। কি পেয়েছেন পাননি তা নিয়ে মাথা ঘামাবার দরকার হয়নি তাঁর। সেই প্রথম রাত্রের আত্মনিবেদনই তাকে শরীরে মনে পদ্মের মতো বিকশিত করে তুলেছিল। মোমের মতো গলে গিয়ে ধন্য হয়েছিলেন তিনি। আগের মুহূর্ত পর্যন্ত তিনি যে সুখের কল্পনাও করতে পারেননি, তারই নিবিড় উপলব্ধিতে সেই রাতে তার সমস্ত সত্তা স্তম্ভিত হয়ে গিয়েছিল। রমেনের কল্লোলিত যৌবনাবেগ তাকে এক অপার্থিব আনন্দসাগরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। সে আনন্দে কূল নেই, তার বিস্তার আকাশের মতো, গভীরতা সমুদ্রের চেয়েও অতল। সব মিলিয়ে তারা 6 মাস একসঙ্গে ছিল। তারপরই একদিন ডুব দিল রমেন। 2 চোখে অন্ধকার দেখেছিলেন মালতীদি। প্রথমে দুশ্চিন্তা, দুর্ভাবনা, শেষে ভয়। হিম হয়ে জমে যাওয়া একটা শক্ত ঠান্ডা ভয়। অনেক হাঁটলেন, খাটলেন, খুঁজলেন, খবর দিলেন পুলিশে, অনেক রাত কাটিয়ে দিলেন নির্ঘুম চোখের অশ্রুধারায় বালিশ ভিজিয়ে। কিন্তু কোথায় রমেন? আর পাত্তা নেই তার। সেই সময় মালতীদির অত্যন্ত শরীর খারাপ ছিল। সন্তান সম্ভবা হয়েছিলেন তিনি। তিনি জানতেন না সন্তান যতই প্রণয়োৎপল হোক না কেন, অবিবাহিত মায়ের সন্তান হওয়া সমাজে মস্ত পাপ। বিয়ে না করে কোনো মতেই স্বামী স্ত্রীর অধিকার পাওয়া যায় না, আর স্বামী স্ত্রী না হলে পিতামাতা হবারও কোনো প্রশ্ন ওঠে না সমাজে। অথচ যে 2জন বিবাহিত স্ত্রী পুরুষে এক বিন্দু মনের মিল নেই, যাদের শিশুরা নেহাত পশুবৃত্তি চরিতার্থতার ফল, সে 2জনের শিশুরাও সমাজের মাথার মণি। কিন্তু এই শিশু অবৈধ বলে পরিত্যাজ্য। আর শিশুর কুমারী মা? ভাবতে পারেন না মালতীদি। এবার যে তার কি হবে, কেমন করে বাঁচবেন, কেমন করে মুখ দেখাবেন, কোন অবস্থায় কাদের কুলে তার নতুন গতি হবে, সেসব কথা চিন্তায় এলেও তিনি শিউরে ওঠেন। এতদিনে এই প্রথম যেন তিনি 2 চোখ মেলে ভালো মন্দ মিশিয়ে দেখতে পেলেন সংসারটাকে। তার সরল সহজ বুদ্ধি এই প্রথম একটা প্রচণ্ড আঘাতে মুহ্যমান হয়ে রইল। ঠিক 3 দিন এইভাবে কেটেছিল। তারপর হঠাৎ এক সকালে আবার রমেন এসে হাজির। যেন কিছুই হয়নি এমনই তার ব্যবহার। কি হয়েছে, শুয়ে কেন? এতদিন পরে এলাম, চাটা দাও। অদ্ভুত এক দৃষ্টি মেলে তার সহাস্য মুখের দিকে তাকিয়ে রইলেন মালতীদি। যেন বিশ্বাস করতে পারছেন না দৃশ্যটা।
রমেন চুলে আদর বুলালো, ক্লান্ত চোখে চুমু খেল। তারপর খুব নরম গলায় বলল, ভাবছিলে বুঝি? মালতীদি তেমনি তাকিয়ে থাকতে থাকতে উচ্চারণ করলেন, ভাববো না? কেন, ভাবনার কি আছে? নেই। কত কাজ করে এলাম। কাজ? মালতীদির কেমন স্তম্ভিত ভাব, যেন বুঝতে পারছেন না কিছু, যেন ভাবতে পারছেন না মানুষটা আবার কেমন করে ফিরে এলো। তার মুখের দিকে তাকিয়ে কষ্ট হয়তো বুঝল রমেন। কিছু না বলে জানালায় তাকিয়ে হঠাৎ চুপ করে গেল খানিকক্ষণের জন্য। একটা দীর্ঘশ্বাসকে আস্তে বয়ে যেতে দিল বুকের গভীরে। আস্তে আস্তে দুপুরের শিউলির মতো একেবারে নেতিয়ে পড়া এক মুঠো মালতীদি উঠে বসলেন বাঁ হাতে ভর দিয়ে। কানের পাশে গড়িয়ে যাওয়া চোখের জলের লম্বা রেখাটা চিকচিক করে উঠল। ডান হাতটা রমেনের কাছে বাড়িয়ে দিয়ে দুঃখে বেদনায় ভেঙে পড়লেন বুকের উপর। তুমি কেন চলে গিয়েছিলে এমন করে? কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি আমাকে ফেলে? রমেন বিষণ্ণ হেসে মাথায় হাত রাখল। কি বোকা! টাকা কড়ির জোগাড় লাগে না, তার ব্যবস্থায় গিয়েছিলুম। এমন না বলে না কয়ে? তাতে কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছো? একটু আত্মনির্ভর হতে শেখো মালতী। এমন তো হতে পারে বাকি জীবন একাই থাকতে হলো তোমাকে। আমি মরে যাব। মালতীদি যে একটু ঝগড়াও করতে পারেন না রমেনের সঙ্গে। যেখানে তার যথেষ্ট কঠিন হয়ে তিরস্কার করা উচিত ছিল, সেখানে তিনি শুধু কেঁদে ভাসালেন। মরে যাওয়া কি এতই সহজ মালতী? দেখবে দিব্যি বেঁচে আছো, হয়তোবা আবার আর একজনকে ভালোবেসে মনে হচ্ছে। ছি! গালে টোকা দিল রমেন। একদম ছেলে মানুষ। তারপর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শোনো, আজ একটু তাড়াতাড়ি খেয়ে টেয়ে নাও। কদিন খায়নি মালতী, তা কি জানে রমেন? আশ্চর্য! তা নিয়েও অভিমান করলেন না মালতীদি। রমেনের কথা মতো উঠে হেঁটে খাওয়ার ব্যবস্থায় মনোযোগী হলেন। নিজের জন্য নয়, রমেনের জন্য। রমেনের উপর কোনো মতেই তিনি রাগ করতে পারেন না। ঝিরঝির বৃষ্টি চলছিল কদিন ধরে। আকাশের মুখ কালো স্লেটের মতো ল্যাপা পোঁছা ছিল কদিন। মালতীর মনের মতো অন্ধকারে নিরানন্দ হয়েছিল এই শহরটা। আজ সুন্দর রোদ উঠল, সবুজ আর হলুদে মেশা হালকা সোনালি রোদ। আজ জানলা খুলে দিল মালতী। বিছানায় বাঁকা রেখায় কোণ ফাঁক দিয়ে তারই একটি লম্বা ফালি এসে আলোকিত করল ঘর। কদিন পরে কোণের পর্দা ঢাকা গৃহস্থালী ঝলসে উঠল আবার। ছোট্ট একটা উলের কোট গায়ে দিয়ে টুকটাক এটা ওটা করতে লাগল মালতী। স্টোভের মলিন দেহ ফ্লানেলের টুকরোয় মুছে নিয়ে স্পিরিট ঢেলে আগুন ধরালো। জল চাপিয়ে দিল ছোট্ট প্যানে। আলু সেদ্ধ হলো, ডিম সেদ্ধ হলো, চায়ের জল ফুটল। কোণে পড়ে থাকা পেয়ালা দুটি উত্তপ্ত হয়ে উঠল চা পাতার টলটলে রসে। টোস্ট হলো। রমেন নিজেই একবার বেরিয়ে গিয়ে ফল নিয়ে এলো কিছু। তারপর সেই রুটি, মাখন, কলা, ডিম, আলু দিয়ে সমাধা হলো দুপুরের আহার। সব সেরে তারপর একটু বিশ্রাম। বিশ্রাম নয়, শান্তি। রমেন পায়ের উপর কম্বল টেনে মাথার তলায় দুই হাত দিয়ে চিত হয়ে শুয়ে কি ভাবছিল। মালতীকে পাশে অনুভব করেই চকিত হয়ে উঠে বসল। শুও না, শুও না, প্রস্তুত হয়ে নাও। কিসের প্রস্তুত? মালতীদি অবাক। সেসব বলবো তোমাকে, এখন প্রস্তুত হয়ে নাও, বেরোতে হবে। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? রমেন অসহিষ্ণু হয়ে জিভ আর তালুতে ঠেকিয়ে বিরক্তিসূচক শব্দ করল একটি। কথা বলো না, সব ব্যবস্থা করে এসেছি, এবার দয়া করে চলো। হাসপাতালে গিয়ে আমি কি করব? এবার মালতীদিও একটু গোঁ ধরেন। কি আবার করবে? ডাক্তার দেখাবে। হঠাৎ ডাক্তার দেখাবো কেন? হঠাৎ মানে? বলা নেই, কওয়া নেই, কদিন পরে এসে। কি আশ্চর্য!
এর মধ্যে তুমি এত বলা কওয়ার দরকার দেখছো কোথায়? তবে আমি করলাম কি এতদিন? ডাক্তারের ব্যবস্থা? হ্যাঁ। ঈষৎ রাগ মেশানো সংক্ষিপ্ত জবাব। পকেটে হাত ঢুকিয়ে রমেন পেছন ফিরে জানলায় গিয়ে দাঁড়ালো। ইতস্তত করল মালতীদি। তারপর একেবারে বুকের তলায় এসে মাথা নিচু করল। হাসপাতালের ডাক্তার কেন? হাসপাতালের ডাক্তারকেই আমাদের দরকার। এখুনি? এখুনি। তারপর? তারপর দেখি ফিরে আসব। ও, ফিরে আসব? মালতীদির বুক থেকে যেন একটা ভয়ের বোঝা থামে। ফিরে দাঁড়ালো রমেন। ফিরে আসবে না তো কি ওখানেই সংসার সাজিয়ে বসবে নাকি? করুণ চোখে তাকিয়ে কি ভেবে মালতীদি একটু হাসল। রমেনের গলায় মমতা ফুটে উঠল। তুমি বড় ছেলে মানুষ মালতী, আর একটু শক্ত হও। মাথার চুলে বিলে কেটে বলল, এবার তৈরি হয়ে নাও কেমন? হাত বাড়িয়ে সে কোটটা হ্যাঙ্গার থেকে টেনে নিল। বুকের সান্নিধ্য থেকে সরে এসে মালতীদি বললেন, আজ থাক। না না, ও আজই সারতে হবে। সারাসারির কি আছে, কাল যাব। বেশ কথা। এদিকে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি না আমি? এটা কি তোমাদের কুমিল্লা নোয়াখালী নাকি? যখন খুশি আর যা খুশি করলেই হলো। এরপরে মালতীদি আর কথা বাড়ায় না। শরীরের কষ্টে মনের কষ্টে এ কয়দিনেই মুখখানা তার নিষ্প্রভ হয়ে গেছে। ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আয়নায় দাঁড়িয়ে কোনো মতে সামান্য প্রসাধনটুকু সেরে নিলেন। তারপর রমেনের দিকে পিঠ ফিরিয়ে শাড়ি ছাড়তে আরম্ভ করলেন। রমেন এক দৃষ্টে তাকিয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা মালতী, বলো, ঠিক কমাস হলো তোমার? মালতীদি লাল হয়ে উঠলেন, জবাব দিলেন না। রমেনের একটুও লজ্জা নেই কেন? মাস তিনেকের বেশি না? না কি যেন, অত শত জানি নে। 16 বছরের মেয়ের মতো করছো কেন? লজ্জার আবার বয়স আছে নাকি? মালতীদি ভাবলেন, যে কথা লজ্জার তা তো সব বয়সে সকলের কাছেই লজ্জার। আর এ ব্যাপারটায় তো মালতীর রীতিমতো খাটের তলায় ঢুকে যেতে ইচ্ছে করছে। ডাক্তার জিজ্ঞেস করলে ঠিকমতো বলতে পারবে তো? ছুরির ফলার মতো তীক্ষ্ণ প্রশ্ন। যেন এতটুকু আর্দ্রতা নেই কোথাও, নেই একটু সলজ্জ সপ্রেম লুকোচুরির মজা। প্রায় স্বভাববিরুদ্ধভাবেই অসহিষ্ণু হয়ে মালতী বললেন, আচ্ছা আচ্ছা, তার জন্যে তোমাকে ভাবতে হবে না। পাতলা শাড়ির সিল্কের আঁচলটি কাঁধের উপর ফেলে দিয়ে শাড়ি পরা সমাপ্ত করলেন তিনি। তারপর জানলা বন্ধ করলেন, বিছানার ঢাকা টান করলেন, দরজায় চাবি লাগালেন। বেরিয়ে আসতে আসতে প্রায় অপরাহ্ন নামল। অপ্রসন্ন মুখে রমেন বলল, ইস, কত দেরি করে ফেললে। এতক্ষণে কান্নার বদলে মুখের ভাব থমথমে হয়ে উঠেছে মালতীদির। এতই যদি দেরির ভয়, তবে নিজেই সকাল সকাল এলে পারতে। কত ঘুরেছি কদিন ভরে তা জানো? ইরেসপন্সিবল। ঘুরেছ সেটা কি আমার দোষ? তবে কার? স্বভাব। সত্যি করে বলো তো, কোথায় ছিলে কদিন? তোমাকে লুকিয়ে আর কোথাও বাস করবার মতো অন্যায় জায়গা আমার আছে নাকি? ভারী আর মিষ্টি গলা রমেনের। মালতীদির রুক্ষস্বর খাদে নেমে আসে হঠাৎ। নেই বলেই জানতাম, কিন্তু। কিন্তু কি? তোমার এই অদ্ভুত ব্যবহারের অর্থ আমি বুঝতে পারছি নে। রাস্তায় বেরিয়ে আর কৈফিয়ত তলব করো না, আশা করি নিজে থেকেই বুঝতে পারবে সব। একটু চুপ করে থেকে অনেক সংকোচ কাটিয়ে মালতীদি বললেন, একটা সত্যি কথা বলবে? কি? এ ব্যাপারটায় তুমি একটুও সুখী হওনি না? বাজে কথা। বাজে কেন? অন্তত এই মুহূর্তে এটাই তো সবচেয়ে জরুরি বলে মনে হচ্ছে আমার। তোমার জরুরি তালিকায় আর কি কি পড়ে? প্রথমেই থামল মালতী। হাজারবার বলা কথা আর একবার বলতে দ্বিধা করল। তারপর বলল,
জানো তো, অবিবাহিত স্বামী স্ত্রীর ছেলে মেয়ে মানে। বুঝেছি। রমেন গম্ভীর। তাহলে নিজেদের জন্যে না হোক, ভবিষ্যৎ মানুষটির জন্যে নিশ্চয়ই একটা অনুষ্ঠান করা দরকার, এই তো? কিন্তু তার চেয়ে ভবিষ্যৎ মানুষগুলো না জন্মানোই কি ভালো নয়? আহা, ভালো মন্দ যেন এখন নিজেদের মুঠোয়, আর তা তো হয়েই গেছে। কি বলতে যাচ্ছিল রমেন, বাসে উঠতে উঠতে হারিয়ে গেল সে কথা। এরপরে কত দূর যে যেতে হলো কে জানে। বাস থেকে নেমে টিউব, টিউব থেকে ট্যাক্সি, বসে থেকে হেঁটে পা ব্যথা হয়ে গেল মালতীর। শহরে কি আর কোনো হাসপাতাল ছিল না? এ কোথায় কোন নির্জন প্রান্তরে নিয়ে এলো তাকে? অত্যন্ত সুন্দর ব্যবস্থা। বোধহয় মনের ভাবটা বুঝেই রমেন বলল, আরামে থাকবে। থাকবো মানে? থাকবে মানে বাচ্চা জন্মাক আর না জন্মাক, হাসপাতালে তো আসতে হবে তোমাকে। আজকে তো আর নয়। শেষ যেখানে হবে শুরুটাও তো সেখানেই করা দরকার। চেনা পরিচয় হয়ে থাকবে, রোগী তাদের আপনার জন হয়ে উঠবে। 3 দিন ধরে কি এই খুঁজেছ? এই খুঁজেছি। সবচেয়ে যে ব্যবস্থা ভালো, যা ভালো, তার জন্যেই এই কদিনের কষ্ট আমার। বুক থেকে অভিমানের মেঘ সরে গিয়ে মনের আকাশ হালকা হলো মালতীর। একটু দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে বটে রমেন, কিন্তু মালতীর চিন্তাতেই তো সময় কাটিয়েছে, তার জন্যই তো এত কষ্ট করেছে। ঘন সবুজ মাঠের মধ্যে নিতান্ত নির্জন নিরালা একটা রঙিন ফুলের বাগান ঘেরা ছোট্ট কটেজের গেটের মধ্যে ঢুকতে ঢুকতে সন্ধ্যার আধো অন্ধকারে রমেনের হাত জড়িয়ে ধরল মালতী।